আজ ২৬শে জুন ন্যাশনাল বুক এজেন্সির প্রতিষ্ঠা দিবস। এই দিবসের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। সে কথা চিন্তা করেই পার্টির ওয়েবসাইটের পক্ষ থেকে আমরা একটা আলোচনার আয়োজন করেছি, যেখানে মুখ্য ভূমিকায় আপনি থাকবেন। কারণ আপনাকে আমরা দীর্ঘদিন ধরে জানি যে ন্যাশনাল বুক এজেন্সি পরিচালনার ক্ষেত্রে আপনার একটা বিশেষ ভূমিকা আছে। আপনি ডাইরেক্টর হিসেবেও কাজ করছেন এবং ন্যাশনাল বুক এজেন্সি তার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত হয়। অন্যান্য যে সমস্ত বুক এজেন্সিগুলো আছে তার সঙ্গে ন্যাশনাল বুক এজেন্সির চরিত্রগতভাবে পার্থক্য আছে। এখন এই যে ২৬শে জুন তার যে প্রতিষ্ঠা দিবস বা জন্মদিবস, ৮৬ বছর আগে যার প্রতিষ্ঠা, তো আজ এতদিন পরে যখন সোভিয়েতের বিপর্যয় হয়েছে, আমরা চিন্তা করছি যে মার্ক্সীয় সাহিত্য পড়ার লোক কমে গেছে বোধহয়, যদিও কোনো সমীক্ষা আমরা করিনি এখনো। তো সেই রকম একটা পরিস্থিতিতে এরকম একটা দিন পালনের তো তাৎপর্য থাকেই। সেক্ষেত্রে আপনি আমাদের কিছুটা বুঝিয়ে দিতে পারেন যে কেন আমরা এই ধরনের একটা দিনকে কিভাবে পালন করতে পারি বা এর তাৎপর্য কি, আগামী দিনে আমরা কি করতে চাই সেই ব্যাপারে। তো আপনি যদি সে ব্যাপারে কিছু একটু আলোকপাত করেন। আমরা আসলে এখানে যেটা করতে চাইছি সেটা হচ্ছে একটা সাধারণ আলোচনা, যা মানুষের কাছে পৌঁছাবে। মানুষেরও নানা প্রশ্ন আছে যেগুলো হয়তো আমরা সবসময় পরিষ্কার করে দিতে পারিনি। তো এই সুযোগে যদি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই ব্যাপারেই আমরা আপনার কাছে এসেছি। আপনি যদি আমাদের কিছু আলোকপাত করেন। হ্যাঁ, আমি প্রথমেই যেটা বলতে চাই যে আজকে বেলা ২টোর সময় কলেজ স্কোয়ারে আচ্ছা, ত্রিপুরা হিতসাধিনী সভা হলে, সভা ঘরে, ওখানে একটি সভা হবে এবং সেখানে আমাদের ম্যানেজিং ডিরেক্টর বিমান বসু, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, আমাদের অন্যতম ডিরেক্টর অধ্যাপক অঞ্জন বেরা এবং আরও অনেকে উপস্থিত থাকবেন আজকে বেলা ২টোর সময় ত্রিপুরা হিতসাধিনী সভা হলে। এখন আপনি ঠিকই বলেছেন যে বিরাট তাৎপর্য রয়েছে। তাৎপর্য রয়েছে মানে বুঝুন, একটা প্রকাশনা সংস্থা ৮৬ বছর ধরে টানা চলছে। ১৯৩৯ সালের এই তারিখে ন্যাশনাল বুক এজেন্সির প্রতিষ্ঠা হয়েছিল এবং আমরা সবাই জানি যে রুশ বিপ্লবের পরে পরেই এদেশে মার্ক্সবাদ সম্পর্কে আগ্রহ তৈরি হয় এবং তার চর্চাও শুরু হয়। এবং আমাদের দেশে যারা কমিউনিস্ট আন্দোলনের অগ্রদূত, বিশেষত আমাদের রাজ্যে এবং সারা দেশের ক্ষেত্রেও কমরেড মুজাফফর আহমেদের মতো মানুষজন, তারা প্রথমে এটা অনুভব করেছিলেন যে একটা এদেশে যদি কমিউনিস্ট আন্দোলন গড়ে তুলতে হয় তবে তার প্রধান ভিত্তি হবে তার মতাদর্শ, এবং এই মতাদর্শের জায়গাটা যদি সংহত করতে হয় তাহলে বই, পত্রপত্রিকা, পুস্তিকার এগুলির খুব প্রয়োজন আছে। এবং এটা তাদের শিক্ষা লেনিনের শিক্ষা থেকে। আমরা জানি যে লেনিন তার বিপ্লবী জীবনের একেবারে শুরুতে যখন তিনি মনস্থির করলেন যে বিপ্লবের জন্য নিজেকে উৎসর্গ করবেন, তখন থেকে তিনি তার প্রথম কাজ ছিল যে পত্রপত্রিকাগুলোকে সংহত করা। ইস্করা পত্রিকাকে সংহত করার ক্ষেত্রে মতাদর্শগতভাবে, তার সম্পাদক মণ্ডলী গঠনের ক্ষেত্রে, তার সেই সময় যারা মতাদর্শগতভাবে তার বিরোধী ছিলেন তাদের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে তিনি ইস্করাকে গঠন করেছিলেন। কারণ এই জায়গাতে আপোষ করলে কমিউনিস্ট পার্টি গড়ে উঠতে পারবে না, দাঁড়াতে পারবে না। সেই আদর্শেই অনুপ্রাণিত হয়ে মুজাফফর আহমেদরা আমাদের রাজ্যে, আমাদের দেশে এইসব পত্রপত্রিকা প্রকাশনার উদ্যোগ নেন, যার একটি অন্যতম হচ্ছে ন্যাশনাল বুক এজেন্সি। এবং আমরা যারা মুজাফফর আহমেদের আত্মজীবনী পড়েছি দেখবেন যে তিনি লিখছেন যে আমি জীবনের শুরুতেই ভেবেছিলাম যে আমি লেখক হব না আমি রাজনীতিক হব, রাজনীতি করব না লেখক হব। তো সুতরাং লেখালেখি জগৎটা তার কাছে একটা দারুণ আকর্ষণীয় ব্যাপার ছিল। এবং আমরা তো সকলেই জানি যে তার বাংলা লেখা, তার বাংলার একটা অদ্ভুত তার লিখন শৈলী, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। সে যাই হোক, তো এরা তখন এই শুরু করলেন। এবং যে ন্যাশনাল বুক এজেন্সিরও আগে আপনি আরও ভালো জানেন, আপনি তো এই নিয়ে অনেক চর্চাও করেছেন, লিখেওছেন, যে ব্রজবিহারী বর্মনের নেতৃত্বে বর্মন বুক হাউস
তারা মার্ক্সবাদের একদম গোড়ার দিকে মার্ক্সবাদের বইপত্র প্রকাশ করেছিলেন কিছু। এবং আপনি যে একটি বই লিখেছেন বাংলা ভাষায় সাম্যবাদ চর্চা, সে বইয়ের মধ্যেও এই বইয়ের উল্লেখ আছে। এবং কমিউনিস্ট ইশতেহারও কত আগে থেকে অনুবাদ হয়েছে, চারুচন্দ্র সান্যাল বা সৌমেন ঠাকুর এরা সব করেছেন, সেসবও আমরা চাচ্ছি। কিন্তু অর্থাৎ এভাবে একটা ক্ষেত্র তৈরি হচ্ছিল। কিন্তু ন্যাশনাল বুক এজেন্সি তৈরি হলো মুজফ্ফর আহমেদ এবং আরও কয়েকজন, বিশেষ করে সুরেন দত্তের নাম এই প্রসঙ্গে আসি, যিনি তার পকেট থেকে 200 টাকা দিয়েছিলেন, দিয়ে যাত্রা শুরু হয়েছিল। তো সম্ভবত গোপাল ঘোষ, হ্যাঁ। তো তিনি টাকা দিচ্ছিলেন। এদের উদ্যোগ ছিল। প্রথম দিকে রমানাথ মজুমদার স্ট্রিটের ঠিকানা থেকে ন্যাশনাল বুক এজেন্সি প্রকাশিত হতো, তারপর বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে আসে। সেই 12 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটও এখনও আমাদের মানে রেজিস্টার্ড ঠিকানা, এবং সেখান থেকেই বই প্রকাশিত হয়ে আসছে। এখন যেটা বলার, যেটা এবং মুজাফফর আহমেদের দেখবেন যে তিনি কত পার্টিকুলার ছিলেন। আমাদের এই রাজ্যে বই প্রকাশ, এই ন্যাশনাল বুক এজেন্সি ছিল তার প্রাণের সংগঠন একেবারে। তিনি তার মন পড়ে থাকতো ন্যাশনাল বুক এজেন্সিতে। অশক্ত শরীর যখন ভেঙে গেছে তখনও চেষ্টা করতেন নিয়মিত ন্যাশনাল বুক এজেন্সিতে আসার। এবং বই প্রকাশনা শুধু নয়, বই প্রকাশনা উনি নিজে কাজ করতে গিয়ে বুঝেছিলেন যে আমাদের একটা মস্ত বড় রোগ হচ্ছে ভালো করে প্রুফ না দেখা। বইয়ের মধ্যে অজস্র ভুল থাকে, যেটা অমার্জনীয় অপরাধ। তো তার জন্য তিনি প্রুফ কী করে দেখাতে হয় কর্মীদেরকে শিখিয়েছিলেন। এবং তৈরি হয়ে আসা একেবারে সম্পূর্ণ পেশাদার মানুষ তো এনবিএতে আসেননি। সাধারণ কর্মী রাজনীতির প্রতি একটা দায় আছে, সেই অর্থে কোনো দক্ষ মানুষ নন। তাদেরকে গড়ে পেটে তৈরি করে নেওয়ার যে ব্যাপারটা, সেটা তারা অনুভব করেছিলেন। তার জন্য দেখবেন গণশক্তি থেকে যে ডায়েরি প্রকাশ করা হয়, সেই ডায়েরিতে ভিতরে প্রুফ কী করে দেখিতে হয় বলে একটা কাকাবাবুরি তৈরি করা একটা আছে। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে কর্মীরা যারা অন্তত প্রুফ দেখাটা শিখে নিক, যাতে বই ছাপার ভুল নয়। অর্থাৎ আমি বলতে চাইছি যেটা। এবং আমাদের যে হ্যান্ড কম্পোজের প্রেস তৈরি গণশক্তি প্রিন্টার্স বলুন, বা কলকাতা শহরে আরও অনেক প্রকাশনা সংস্থা আছে, যেগুলি তৈরির পেছনে কাকাবাবুর বড় অবদান আছে। এবং এইভাবে ন্যাশনাল বুক এজেন্সি যাত্রা শুরু করে। এবং আপনি যদি এই 86 বছরের ইতিহাস দেখেন, একটা অদ্ভুত অসাধারণ গৌরবময় ইতিহাস। এবং বাংলার এমন কোনো বামপন্থী বুদ্ধিজীবী আসছিলেন না যারা এর প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে থাকেন। সে মানিক বন্দ্যোপাধ্যায় বলুন, সুভাষ মুখোপাধ্যায় বলুন, হীরেন মুখার্জি বলুন, নাম বলে শেষ করা যায়। মানে প্রচ্ছদ শিল্পী খালেদ চৌধুরী থেকে শুরু করে কে নয়, মানে। এবং শুধু আবার যে বিশিষ্ট লেখকরাই এসেছেন তা নয়, এর পিছনে রয়েছে ন্যাশনাল বুক এজেন্সির অগণিত কর্মীর অসীম আত্মত্যাগের ইতিহাস। হ্যাঁ, যাদের এই স্যাক্রিফাইস ছাড়া এতদিন একটা প্রতিষ্ঠান থাকতে পারে না। আমি অনেককে জানি যারা মানে একটা সময় সেমিফ্যাসিস্ট টেরার বা তারও আগে চাকরি হারিয়ে ন্যাশনাল বুক এজেন্সিতে এসেছেন। ন্যাশনাল বুক এজেন্সিতে নিদারুণ কষ্টের মধ্যে ন্যাশনাল বুক এজেন্সিকে চালিয়ে গেছেন। এবং সেইভাবেই তারা হয়তো মানে ন্যাশনাল বুক এজেন্সিতে কাজ করতে করতে পৃথিবী ছেড়ে চলে গেছেন। এবং তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে এই যে ন্যাশনাল বুক এজেন্সি আমাদের বিশেষত বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায় মার্ক্সবাদী বইপত্রের প্রচার এবং প্রসারে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে যে সূচনা বলা যায় বেলেঘাটার এক বাড়িতে। মানে আপনি যেটা উল্লেখ করলেন যে সুরেন দত্ত, তার সঙ্গে গোপাল ঘোষ, রেবতী মোহন বর্মন, মুজাফফর আহমেদ, এই 4 জন সেদিন উপস্থিত ছিলেন। এই 4 জন মিলে সেদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা ন্যাশনাল বুক এজেন্সি স্থাপন করব। এটি ছিল একটি সিদ্ধান্ত। দ্বিতীয় একটি সিদ্ধান্ত ছিল যে আমরা 12টা বই দিয়ে শুরু করব। 12টা বই হবে ইংরেজি বই, এবং সেটা লিখবেন রেবতী মোহন বর্মন। এবং সেখানেই বলা হয় যে আর একটা সিদ্ধান্ত হচ্ছে যে আমরা ইংরেজিতে করলেও এনবিএর প্রাথমিক বই কিন্তু ইংরেজি দিয়েই শুরু হয়েছিল। এটা একটা আশ্চর্যের বিষয়, কিন্তু তার অনুবাদ আমরা করব। এই 3টে সিদ্ধান্ত। আর 3টি মূলধন বলতে একটি পার্টির শুভেচ্ছা, একটি গোপাল ঘোষের এবং রেবতী মোহন বর্মনের আলাপ আলোচনার মাধ্যমে 200 টাকা, আর হচ্ছে সুরেন দত্তের শ্রম। একদম কাকাবাবুর কথার থেকে উদ্ধৃত, একদম কাকাবাবুর কথার থেকেই আমি উদ্ধৃত করেছি। আপনিও ঠিকই বলেছেন
এবং এখানে মুজফ্ফর আহমেদ, যিনি কাকাবাবু বলে সর্বত্র পরিচিত হয়েছেন, সেটা আরো কিছুদিন পরে, মানে যখন এনবিএ হচ্ছে সেই সময় নয়, এটা হয়েছিল 42, এটা হয়েছিল যখন যুদ্ধটা শুরু হয়ে গেল, তখন হচ্ছে আমাদের কিছু ড্রেন তৈরি করতে হচ্ছে, সবাইকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হচ্ছে। জ্যোতি বসুও এসছেন ওই সময়টায়, একটা প্রস্তুতি চলছে, তখন ওনাকে কাকাবাবু সাজিয়ে একটা বাড়ি ভাড়া করেছিলেন সরোজ মুখার্জি, সোমনাথ লাহিড়ী এরা সব। তো সেই থেকে তিনি কাকাবাবু হয়েছেন, কিন্তু কাকাবাবু তার আগে কাকাবাবু ছিলেন না, মুজফ্ফর আহমেদই ছিলেন। তো মুজফ্ফর আহমেদ ওইখানে একটা খুব আনন্দের কথা বলেছেন, কিন্তু একই সঙ্গে দুঃখের কথা বলেছেন, যে উনি যেখানে কাজ করতেন সুরেন দত্ত, সেখান থেকে তিনি ছাঁটাই হয়ে গিয়েছিলেন। তো ছাঁটাই হওয়াটা খুবই দুঃখের, কিন্তু কাকাবাবুর কাছে সেটা ছিল খুবই আনন্দের, কারণ তিনি ছিলেন একজন পরীক্ষিত এবং কমরেড ছিলেন। তিনি মার্ক্সবাদী বইপত্র বিক্রির ক্ষেত্রে তার যে তাগিদ এবং মতাদর্শের প্রতি তার যে একটা ঝোঁক প্রবল, এটা কিন্তু কাকাবাবুর জহুরি চোখে তিনি দেখেছিলেন। তিনি তখন ঠিক করেছিলেন এই লোকটির চাকরি গেছে খারাপ কাজ, এই লোকটির চাকরি গেছে ভালো কাজ, এই কারণেই যে আমরা ন্যাশনাল বুক এজেন্সি যা করতে যাচ্ছি তার জন্য সময় দিতে পারবেন, তিনি সময় দিতে পারবেন। এবং সত্যি তিনি একটি মূলধন, মানে যেটা বলতে সম্পদ, পরবর্তীকালে কিন্তু আমরা সেটা দেখেছি। যদিও পরবর্তীকালে আরো অনেক ইতিহাস তাকে ঘিরে হয়েছে, কিন্তু ন্যাশনাল বুক এজেন্সি গড়বার পেছনে সুরেন দত্তর কিন্তু ভূমিকা আমরা বোধহয় অস্বীকার করতে পারি না। আর পারি না হচ্ছে যেটা হচ্ছে যে রেবতী মোহন বর্মন। এর সম্পর্কে একটু বলুন, মানে বিরাট অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ পণ্ডিত মানুষ, আপনি একটু বলুন। রেবতী বর্মনের ব্যাপারটা হচ্ছে, উনি তো কলকাতা ইউনিভার্সিটির খুব অর্থনীতির একদম ভালো স্টুডেন্ট ছিলেন, কিন্তু উনি তার আগে থেকেই মার্ক্সীয় সাহিত্য প্রচারের জন্য একটা পাবলিশিং হাউস খুলেছিলেন ঢাকায়, এবং সেই প্রকাশনা হাউস থেকে বেশ কয়েকটি বই সেই সময় বেরিয়েছিল। এবং আমার মনে আছে, এখানে হয়তো ওই আপনি যখন নন্দন পত্রিকায় একটি নভেম্বর বিপ্লবের উপরে একটা বই, একটা সংখ্যা বার করেছিলেন, সেখানে 2-4 জনের লেখার মধ্যে এই প্রসঙ্গটা এসেছিল, যে রেবতী মোহন বর্মন মানে কমিউনিস্টদের ভাবার, এই অঞ্চলে কমিউনিস্টদের ভাবার, সংগঠিতভাবে ভাবার আগে থেকেই ঢাকায় উনি প্রকাশনা সংস্থা খুলেছেন। তা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাকাবাবু কিন্তু সঠিকভাবেই তাকে ধরেছিলেন। তিনি যে অসীম ভূমিকা পালন করেছিলেন, তার ভেতরে যে একটা রোগ হচ্ছিল সেটা তিনি বুঝতেও দেননি। সমাজ ও সভ্যতার ক্রমবিকাশ বলে একটা অসামান্য বই, এখনো এই বইয়ের চাহিদা ফুরোচ্ছে না। এবং সত্যি বলা যায় যে তিনি যে মানে কত একজন কৃতি ব্যক্তি, ওই বইটির দিকে নজর করলে আমরা বুঝতে পারি। তো সেই সময় তিনি বইটা লিখেছিলেন, বইটা তার স্ক্রিপ্ট আকারে হয়েও গেছিল, কিন্তু তখন তো এই ধরেন 1939 থেকে 45 যুদ্ধের একটা সময় পালাচ্ছে, কেউ অস্বাভাবিক সময়, কেউ কলকাতা ছেড়ে চলে যাচ্ছে, কেউ দোকানপাট বিক্রি করে দিচ্ছে। কাকাবাবু কিন্তু এই সুযোগে 2-1টি জায়গা দেখবার চেষ্টা করছিলেন, তারপরেই তো আমরা এই জায়গাটা পেয়ে যাই আর কি। যদিও ব্রজবিহারী বর্মনের একটা বড় ভূমিকা ছিল, যে তিনি ওই 72 হ্যারিসন রোডের বাড়িটায় ছোট্ট একটা জায়গা, কাকাবাবু অবশ্য বলছেন যে কবরখানার মতন স্থান, মানে ওইটুকু জায়গার মধ্যে ন্যাশনাল বুক এজেন্সি চলেছিল। ব্রজবিহারী বর্মনের এজেন্সিও একই সঙ্গে চলছে। এটা কিন্তু ইতিহাসে আপনি চট করে পাবেন না। হ্যাঁ, যেই প্রসঙ্গ বলছিলাম, রেবতী মোহন বর্মন পরবর্তীকালে তিনি অসুস্থ হয়ে ত্রিপুরায় বোধহয় তার বাড়ি উনি ছিলেন, উনি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। মানে তখনকার দিনের কুষ্ঠরোগ, আজকের দিনের কুষ্ঠরোগের মধ্যে, মানুষের চিন্তা ভাবনার মধ্যে এখন হয়তো অনেক পরিবর্তন হয়েছে, তখন তো একটা অন্যরকম অবস্থা ছিল। পরবর্তীকালে তিনি তো মারা যান, তারপরে সেই বিরাট ক্ষতি তিনি যে কি করেছেন, বিশেষ করে ফ্লাউড কমিশনের রিপোর্ট করবার সময়, আরো অন্যান্য সময় তিনি যে মুসাবিদাগুলো করতেন, তার একটা বিরাট ভূমিকা পার্টির পক্ষে তিনি করেছিলেন। আমরা তার যথার্থ মূল্যায়ন এখনো করতে পারিনি, যদিও সেটা করতে সময় লাগবে। আমরা একটা ন্যাশনাল বুক এজেন্সি থেকে একটা বই প্রকাশ করেছিলাম তাকে নিয়ে, এবং তার সমকালীন মানুষজনের স্মৃতিচারণ ইত্যাদি নিয়ে হয়েছিল। এটা একটা অসামান্য কাজ এই কারণে বলবো যে ন্যাশনাল বুক এজেন্সি গড়বার ক্ষেত্রে যাদের কথা আমরা বলবো, তার মধ্যে উনি তো একজন। এবং সেই সম্পর্কে তখন ভাবা হচ্ছিল, পার্টিও ভাবছিলেন যে এই সমস্ত মানুষকে নিয়ে কিভাবে আমরা তাকে শ্রদ্ধা জানাতে পারি। সেটা একটা অসামান্য কাজ হয়েছে। একটা ফটো পাওয়া যাচ্ছিল না, সেটা ফটো উদ্ধার হয়েছে। ফলে আমরা রেবতী মোহন বর্মনকে ওইটার মধ্যে দিয়ে অনেকটাই জানতে পারি।
আমার মনে হয় আগামী দিনে, আজকে না হলেও, কলকাতা ইউনিভার্সিটি আছে, যাদবপুর ইউনিভার্সিটি আছে, বিভিন্ন বুদ্ধিজীবী মানুষ আছেন, তারা চেষ্টা চরিত্র করে হয়তো রেবতী মোহন বর্মনকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আরো সুন্দর কিছু উপহার দিতে পারেন, এবং তার সঙ্গে এনবিএ কেও একটা যদি প্রয়াস নিয়ে করা যেতে পারে। আমার মনে হয় একটা জিনিস হতে পারে যে এনবিএ এর পিছনে যাদের ভূমিকা, কাকাবাবুর, আব্দুল হালিমকে বাদ দিয়ে তো সাম্যবাদ চর্চার ইতিহাস বলাই যাবে না। এই কারণেই যে উনি যখন বিরাট ষড়যন্ত্র মামলায় যখন পার্টির ছন্নছাড়া হয়ে গেল, সর্বভারতীয় স্তর থেকে নেতাদের গ্রেপ্তার করে ফেলা হলো, পার্টি তখনও সংগঠিত হয়ে ওঠেনি। সেই মুহূর্তে আব্দুল হালিম অপরিসীম ভূমিকা নিলেন, পার্টিকে সংগঠিত করার চেষ্টা করছেন। কলকাতা কমিটি হলো, সর্বভারতীয় ক্ষেত্রে নামে কলকাতা কমিটি, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে এই কমিটি কাজ করছে, এবং তিনি গণশক্তি পাবলিশিং হাউস খুললেন। এটা বিরাট সাহসের পরিচয়, আর মতাদর্শের প্রতি তার যে একটা প্রবল আস্থা ও মানুষের প্রতি ভরসা, এটা তিনি দেখিয়ে দিয়েছিলেন। ওই রকম একটা কষ্টকর সময় ছোট্ট একটা ঘরে থেকে গণশক্তি পাবলিশিং হাউস থেকে 10টা বই তখন প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ তাকে খুব ভালোবাসতেন, রবীন্দ্রনাথ তাকে খুব ভালোবাসতেন। বীরভূমের ছেলে বলে, এবং একটু মুসলিম। হ্যাঁ, সরোজদার বইয়ের ভেতরে আছে যে যাতায়াত ছিল, এবং নেপু ঠাকুরের ঘরে আব্দুল হালিম ওখানে যেতেন। তবে আমি নেপু ঠাকুরকে এটা আমি উদ্ধার করতে পারিনি, কিন্তু আমি কিছুদিন আগে নন্দন পত্রিকাতে আমরা একটা লেখা ছাপলাম, সেটা পুনর্মুদ্রণ। একজন ডক্টর অতুল চন্দ্র গুপ্ত না, আচ্ছা, নামটা ঠিক এই মুহূর্তে মনে আসছে না। তিনি ওই আব্দুল হালিম সম্পর্কে স্মৃতিচারণ করেছেন, মানে আব্দুল হালিম মারা যাবার ঠিক অব্যবহিত পরে। এবং সেখানে ওই পাথুরিয়াঘাটার বাড়িতে শৈলেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে উনি ছিলেন। এখন এই শৈলেন্দ্রনাথ ঠাকুর সে নেপু ঠাকুর কিনা আমি জানি না, কিন্তু একটা ঠাকুর পরিবারের লিঙ্ক পাওয়া গেল আর কি। কিন্তু আপনি যে কথাটা বলছেন যে ওই জেল থেকে বেরিয়ে এসছেন, সাংঘাতিক শরীরের খারাপ অবস্থা, এদিকে ওরকম একটা অস্বাভাবিক পরিস্থিতি, পুলিশ চারদিকে ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে এরকম একটা প্রকাশনা সংস্থা চালু করা, এদের মানে কল্পনা করা যায় না। অকল্পনীয়। এই কারণেই আমি একটা হিসাব থেকে পাচ্ছি 10টা। এর মানে এই নয় যে 10টাই হয়েছিল, 12টা হতে পারে, 15টা হতে পারে, কিন্তু বই প্রকাশনা একটা, সে তো আপনি লেখকের কাছ থেকে কপি নিলেন, প্রুফ দেখলেন, ছাপিয়ে দিলেন। কিন্তু যেটা সবচেয়ে কঠিন কাজ, ওই সময় গণশক্তি পত্রিকা বার করা এই পাবলিশিং হাউস থেকে, সম্পাদক সরোজ মুখার্জি, 1934-এ। এবং এর প্রথম সংখ্যায় সুভাষচন্দ্রের শুভেচ্ছা বাণী ছিল সম্ভবত, না সেটা 38-এ, যখন আমরা যেটাকে পরবর্তীকালে পার্টির লোকেরা 34-এর সংস্করণটা যখন মানে সরোজ মুখার্জি গ্রেপ্তার হয়ে গেলেন, বন্ধ হয়ে গেল, তখন আমরা নবপর্যায়ে এই কাজটা করার চেষ্টা করেছিলেন সেই সময়কার নেতারা। নবপর্যায়ে আমরা পার্টির পক্ষ থেকে একটা চাওয়া হয়েছিল সুভাষ বোসের কাছ থেকে, তিনি সেই নবপর্যায়ে দিয়েছিলেন। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আপনি আগেরটা বলুন। হ্যাঁ, তো এই যে পত্রিকাগুলো বেরোচ্ছে, চাষি মজদুর, মার্ক্সবাদী, বিভিন্ন পত্রিকা, সব গণশক্তি পাবলিশিং হাউসের, এবং একটার পর একটা পাবলিশিং হাউস থেকে ওই এটা টাকার অভাবে হোক, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে হোক, তারপরে একটা গণশক্তি পাবলিশিং হাউসের নিয়ে কিন্তু আলোচনা আমাদের কেউ করেননি। করা উচিত, কিন্তু হ্যাঁ, ঠিকই বলেছেন যে গণশক্তি পাবলিশিং হাউস করা উচিত। এই কারণেই গণশক্তির নামটার সঙ্গে এই পরবর্তীকালের কমিউনিস্ট আন্দোলন, আপনি বিশেষ করে বাংলার কমিউনিস্ট আন্দোলনের যে নিবিড় যোগাযোগ নানাভাবে, সেইটা কিন্তু ফুটে আসা উচিত। অর্থাৎ আজকের দিনের যে গণশক্তি বেরোচ্ছে, তার সঙ্গে অতীতের গণশক্তির যে ঐতিহ্যগত একটা সম্পর্ক আছে, সেটাও কিন্তু এই আমাদের প্রকাশনা জগতের ইতিহাসের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অভিমুখ তৈরি করে দেয়। আরো একটা জিনিস আছে, আপনি এটা একটু বলতে পারবেন, যে 1925 সালে, আর আজকে 2025, 1925 সালে কাজী নজরুল ইসলাম, হেমন্ত কুমার সরকার, আরো অনেকের প্রচেষ্টায় যে লাঙ্গল পত্রিকাটা হয়েছিল, তাকে কেন্দ্র করে একটা বুক এজেন্সি খোলা হয়েছিল, তার নাম ছিল লাঙ্গল বুক এজেন্সি। আপনি ওই লাঙ্গলটা সরিয়ে ন্যাশনাল বসান, আপনি দেখবেন যে ন্যাশনাল বুক এজেন্সি। অর্থাৎ আমার যেটা মনে হয়, লাঙ্গল বুক এজেন্সি যে ভাবনা থেকে শুরু হয়েছিল,
সেই ভাবনা এবং এটা কিছুদিনের মধ্যে পত্রিকাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় বলে এজেন্সিটাও বন্ধ হয়ে যায়, কিন্তু তার চিন্তা এবং মননগত দিক থেকে বলুন, মতাদর্শের দিক থেকে বলুন, সাংগঠনিকভাবে বলুন, যে উদ্যোগটা শুরু হয়েছিল তা কিন্তু বারবার পার্টি চেষ্টা করেছে সংগঠিতভাবে তৈরি করার। তার ফলে গণশক্তি পাবলিশিং হাউস হলো। আপনি বলতে পারবেন সেটা। গণশক্তি পাবলিশিং হাউস যখন আর নেই, নানান কারণে সেই হাউস বন্ধ হয়েছে, 1939 সালে একটা সুযোগ এলো পাবলিশিং হাউস তৈরি করার। সেখানে ন্যাশনাল বুক এজেন্সি হলো। আমার মনে হয় কি, এই লাঙ্গল বুক এজেন্সি থেকে ন্যাশনাল বুক এজেন্সির যে ধারাবাহিকতা যদি লক্ষ্য করা যায়, তাহলে তার 100 বছর পূর্ণ হলো। অর্থাৎ মতাদর্শগতভাবে যে মার্ক্সীয় ভাবনা, সরাসরি মার্ক্সীয় না হলেও প্রগতিশীল চিন্তার যে ধারা, সেই চিন্তার ধারা রক্ষা করার ক্ষেত্রে যা শুরু হয়েছিল লাঙ্গল বুক এজেন্সি দিয়ে, সেটা রক্ষা করেছে বা রক্ষা করে চলেছে 100 বছর ধরে। স্পর্শ করেছে যে সংস্থা, তার নাম ন্যাশনাল বুক এজেন্সি। হ্যাঁ, ঠিকই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুধু ন্যাশনাল বুক এজেন্সির শুরুতে হঠাৎ তো শুরু হয়নি, তার যে আরো উদ্যোগ, সেটাকে এর সঙ্গে যুক্ত করাটাই সঠিক সিদ্ধান্ত। মানে একদম। এইটা আরো একটা জিনিস খেয়াল করা উচিত আমাদের মনে হয়, এটা একটু ভাবনার দিক। ন্যাশনাল বুক এজেন্সি আপনি বললেন যে আকাশ থেকে তো পড়েনি, তার আগে পরে একটা আছে, এবং এই আগে পরের জায়গাটা সরোজ মুখার্জির বইতে আমরা খুব পাই। আজকে আপনি আর দোকানপাটগুলো খুঁজে হয়তো পাবেন না, কিন্তু সরোজ মুখার্জির বইতে একেবারেই যেই প্রকাশকরা সেই সময় ন্যাশনাল বুক এজেন্সির আগে মার্ক্সীয় সাহিত্য প্রচার করছে নিরলসভাবে, তাকে যেমন শ্রদ্ধা সম্মান জানানোর ব্যাপারটা ওই বইতে আমরা দেখতে পাচ্ছি। সরোজ মুখার্জির ইতিহাসবোধ তো প্রবল প্রগাঢ় ছিল, আপনি জানেন সেটা। আর পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল বুক এজেন্সি তৈরি হয়েছে বলেই বাংলায় সাম্যবাদ চর্চার একটা প্রসার ঘটেছে। অন্য অর্থে বাজার তৈরি হয়েছে। যেই বাজারটা তৈরি হয়েছে, তখন দেখবেন যে বেশ কিছু প্রকাশক কিন্তু তারা পার্টির সঙ্গে বা মার্ক্সীয় মতবাদের সঙ্গে কতটা তাদের সাযুজ্য তারা রেখে চলেন, তার থেকেও বড় তারা বাজারটাকে ধরেছিলেন এবং ন্যাশনাল বুক এজেন্সির পাশাপাশি এমন কিছু কিছু বই ছাপিয়েছেন যা সত্যি সত্যি ন্যাশনাল বুক এজেন্সির কাজটাকে অনেকটা সাহায্য করেছে। যেমন ইন্টারন্যাশনাল পাবলিশিং হাউস, পূরবী পাবলিশার্স, গণসাহিত্য, গণবাণী পাবলিশিং হাউস, অগ্রবাণী, অগ্রণী, এরকম নানান ধরনের কথা বলা যায়। যে এই ন্যাশনাল বুক এজেন্সির ইতিহাস আলোচনা করতে গেলেই এই সমস্ত লোকের, সমস্ত প্রতিষ্ঠানগুলোর অবদানের একটা সামগ্রিক চেহারা যদি আমরা কোথাও তুলে ধরতে পারতাম, আমি জানি না যেন একটা হতে পারে কিনা, সেটা হচ্ছে বাংলা ভাষায় এই সাম্যবাদ চর্চার একটা প্রামাণ্য ইতিহাস এই সময় তৈরি করা যায় কিনা, বিভিন্ন লোককে কাজে লাগিয়ে। সেটা আপনারা প্রকাশনা সংস্থা হিসেবে ভাবতে পারেন। আমি জানি না আপনারা সেরকম কিছু ভাবছেন কিনা, বা কি, যদি সেরকম কিছু আপনি বলতে পারেন আর কি। হ্যাঁ, এগুলো তো নিশ্চয়ই আছে। এগুলো আমরা, আপনি যেটা বললেন, এই জায়গাগুলোকে সরোজ মুখোপাধ্যায়ের লেখার মধ্যে আছে, কাকাবাবুর লেখার মধ্যেও আছে, আরো অন্যান্য লেখার মধ্যেও আছে, কিন্তু সেটাকে একটা আরো গবেষণার মাধ্যমে এগুলোকে সংহত করে একটা বই আকারে প্রকাশ করতে পারলে সেটা খুবই জরুরি কাজ হবে আর কি। এবং আমরা যদি আমাদের ঐতিহ্য না জানতে পারি তাহলে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে কি পরিমাণ তাদের মনোবল ছিল, কি পরিমাণ তাদের দায়বদ্ধতা ছিল, যে এই এত অসুবিধার মধ্যে, এত প্রতিকূলতার মধ্যে তারা তাদের কাজ করে গেছেন। এবং এটা যদি আমরা করতে পারি তাহলে আজকের প্রজন্মকে আমরা উৎসাহিত করতে পারব নিঃসন্দেহে। এবং গত বছর, মানে ধরুন, এরপর আস্তে আস্তে তো ন্যাশনাল বুক এজেন্সির শ্রীবৃদ্ধি ঘটেছে, অনেক ঘটেছে। একটা সময় আমাদের যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত বাংলা ইংরেজি বইয়ের একটা অন্যতম প্রধান এজেন্ট ছিল ন্যাশনাল বুক এজেন্সি। এছাড়া লরেন্স অ্যান্ড উইশার্ট থেকে, লন্ডন থেকে যে সমস্ত মার্ক্সবাদী এবং অন্যান্য বইপত্র, প্রগতিশীল বইপত্র প্রকাশিত হতো, সেগুলোরও এজেন্সি ছিল। আমরা অনুমোদনও পেয়েছিলাম অনুবাদ করার পেয়েছিলাম। এবং এর বিষয়ে যার নাম সর্বাগ্রে মনে রাখতে হবে, তিনি হচ্ছেন সুনীল বসু। ন্যাশনাল বুক এজেন্সির সঙ্গে যার নাম একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কাটুদা। এবং কিছুদিন আগে একটা অভিজ্ঞতার কথা বলি। আমি অফিসে বসেছিলাম, তো একজন রাশিয়ান মহিলা এসছেন আমার সঙ্গে দেখা করতে।
তো আমি সাধারণত এই সমস্ত নানান ধরনের লোকজন আসে, একটু বিরক্তই হই আর কি, যে আবার বকর বকর করতে হবে কাজ ফেলে দিয়ে। তিনি এসে বলছেন যে আচ্ছা আপনারা এখন রুশ ভাষায় প্রকাশ, মানে রাশিয়া থেকে প্রকাশিত বইয়ের কিরকম কি ছাপছেন না ছাপছেন, যেসব বই এখন আর পাওয়া যায় না। আমরা দেখালাম তো একটা বাচ্চাদের বইটই করেছি, বেশি কথা বলছিলাম না। তখন তিনি একটা চিঠি বার করলেন। ঘটনাচক্রে চিঠিটা হচ্ছে সুনীল বসুর লেখা চিঠি তৎকালীন প্রগতি প্রকাশনাকে। এবং সেখানে চিঠিতে তিনি লিখছেন যে আপনারা রাশিয়া থেকে প্রকাশ করছেন মার্কসের 18 ব্রুমিয়ার অফ লুই বোনাপার্ট, কিন্তু তার যে টিকা, সে টিকা খুব দুর্বল। এরম করলে কিন্তু একটা বই আপনাদের ভারতবর্ষে জনপ্রিয় হবে না। মার্কসের কোনো বইকে যদি একটা মানে ভালো রকম টিকা সম্বলিত বই যদি না করেন, বিশেষ করে এই ধরনের বই, ইতিহাসের ঘটনা পরম্পরাকে উল্লেখ করে যদি আপনারা ব্যাখ্যামূলক বই না করেন, তাহলে বই প্রকাশ করা আর না করার সমান। তো সুনীল বসু এই চিঠিটা এখান থেকে মস্কোকে লিখছেন এবং সেটা আমাকে দেখাচ্ছে এত বছর পরে। আমি দেখে স্তম্ভিত হয়ে গেলাম। আমি ঘটনাটা বলছি এই কারণে যে ওর অবদানটাকে আমরা মানে মনে রাখতে হবে। এবং লরেন্স চীন থেকে আমাদের বই আসতো, তারপর তো সোভিয়েতের পতন হয় তা হয়, কিন্তু তার সময়কাল থেকেই ন্যাশনাল বুক এজেন্সি শুধুমাত্র চিরায়ত মার্ক্সবাদী বই, ধ্রুপদী বই মার্ক্সবাদী বইপত্রই শুধু নয়, মানে অর্থাৎ মার্কস, এঙ্গেলস, লেনিন, স্টালিনের লেখাই শুধু নয়, তার উপরে ভিত্তি করে আরও অন্যান্য জনের লেখা দর্শন বিষয়ক বই, ইতিহাসের বই, সংস্কৃতি বিষয়ক বই, শিশু সাহিত্য, কিশোর সাহিত্য, অনুবাদ সাহিত্য, গল্প, মানে অনুবাদ সাহিত্যের মধ্যে গল্প, উপন্যাস ইত্যাদি ধারাবাহিকভাবে ন্যাশনাল বুক এজেন্সি প্রকাশ করে গেছে। এবং জানেন যে পার্টিতে মতাদর্শগত লড়াই হয়েছে, পার্টির মধ্যে বিভাজন হয়েছে, কিন্তু ন্যাশনাল বুক এজেন্সি তার ভূমিকা পালন করে গেছে এবং আজও চেষ্টা করছে করে যাওয়ার আর কি। এবং এই মুহূর্তে আমাদের এখন প্রায় 330টি টাইটেল আছে, নানান রকম চালু টাইটেলের মধ্যে 330টি আছে। এবং আমরা প্রত্যেক বছরই নতুন বই, বেশ কিছু নতুন বই ছাপছি, আবার রিপ্রিন্টও করছি, কিন্তু সেটা সত্যি মানে প্রয়োজনের তুলনায়, মানে চাহিদার তুলনায় কম। আমি এই প্রসঙ্গে একটা জানিয়ে রাখি, আমরা এই আগামী 22শে জুলাই থেকে 5ই আগস্ট মানে কাকাবাবুর জন্মদিন, এই 22শে জুলাই থেকে 5ই আগস্ট এই পর্বে আমরা একটা ন্যাশনাল বুক এজেন্সির পক্ষ থেকে আমাদের কিছু বইয়ের হেভি ডিসকাউন্টে আমরা বিক্রি করব। আমরা প্রচার করছি। এটা আপনার ন্যাশনাল বুক এজেন্সির কলকাতার 3টে কাউন্টার এবং দুর্গাপুর কাউন্টার, এখান থেকে শুধুমাত্র বিক্রি হবে। মানে একটা বড় পরিমাণ ডিসকাউন্টে একটা ব্যাপক প্রচার আমরা করার চেষ্টা করছি। খুব বড় ভালো উদ্যোগ এটা। ভালো উদ্যোগ। আচ্ছা, ন্যাশনাল বুক এজেন্সির তো 86 বছর হলো। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে পূর্ব ইউরোপের সমাজতন্ত্রের বিপর্যয় ঘটেছিল। তখন একটা চিন্তা এলো যে তাহলে বোধহয় সমাজতন্ত্র নিয়ে বা মার্ক্সবাদ নিয়ে, মৌলিক জিনিস নিয়ে পড়াশোনাটা বোধহয় কমে যাবে। আমি জানি না, আমরা তো কোনো সমীক্ষা করিনি, বা এনবিএ এর পক্ষে তো হয়তো সেটা হয়নি। এটা কিরকম অবস্থায় আছে? আর দ্বিতীয় কথা, এখন যে টেকনোলজি যেভাবে প্রসারিত হচ্ছে, তাতে ই বুক, নানান ধরনের কনসেপ্ট আসছিল, তাতে ন্যাশনাল বুক এজেন্সির উপরেও তার নিশ্চয়ই প্রভাব পড়েছে, পাঠকদের মধ্যেও পড়েছে। এতে কি মনে হচ্ছে যে এই দুটো কারণ, এক হচ্ছে যে এই সমাজতন্ত্রের যে সাময়িক বিপর্যয়ের যে কথাটা এসেছে, তাতে কি মার্ক্সীয় চিন্তায় কোনো পাঠের ক্ষেত্রে, পুস্তক প্রকাশনার ক্ষেত্রে কোনো আঘাত এলো? আমরা কি কোনো জায়গা খুঁজে পেয়েছি, না কোনো আঘাত আসেনি, এরকম কোনো জায়গায় আমরা পৌঁছতে পারি কিনা? এটা হচ্ছে একটি, এটা আমাকে খুব ভাবাচ্ছে আর কি। যে কেননা অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে যে নতুন করে আবার আমরা গ্রামসি চর্চায় গেছি, যেগুলো আগে চর্চা হয়তো সেভাবে হয়নি। মার্ক্সীয় নন্দন দত্ত চর্চার দিকটা, যেটা একটু তুলনায় কম ছিল, সেই দিকটাও আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তার মানে কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, এটা একটা। আরও একটা হচ্ছে যে এখন ইদানিং প্রায় শোনা যাচ্ছে যে বই পড়ার অভ্যাস কমে গেল। সত্যি কি বই পড়ার অভ্যাস কমে গেল? এবং বাজারে বইয়ের দামও প্রচুর বেড়েছে, তার পেছনে নানান কারণ আছে। এই সমস্ত মিলিয়ে ন্যাশনাল বুক এজেন্সির ক্ষেত্রে কীরকম একটা অবস্থার মধ্যে এসেছে? কারণ ন্যাশনাল বুক এজেন্সি মহিরুহ হয়ে দাঁড়িয়ে আছে। তো মার্ক্সীয় এবং প্রগতিশীল সাহিত্য প্রকাশনার যে সামগ্রিক ব্যাপক ক্ষেত্র,
তার হচ্ছে আলোকস্তম্ভ হচ্ছে ন্যাশনাল বুক এজেন্সি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আজ যদি এজেন্সি না থাকে, এই বুক এজেন্সি যদি না থাকে, তাহলে আগামী দিনে এই মার্ক্সীয় চর্চাগুলো যা টুকরো টাকরা চলছে তা আদৌ কতদূর পর্যন্ত থাকতে পারে। ফলে সব মিলিয়ে আপনাদের একটা নিশ্চিত ভাবনা আছে, এবং 26শে জুন আজকে খুবই গুরুত্বপূর্ণ সময়, আপনারাও নিশ্চয়ই কিছু আলোকপাত করতে পারেন যদি কিছু আপনারা ভেবে থাকেন সেরকম কিছু। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের পতন যে একটা প্রভাব ফেলেছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, এবং যখন হয়েছিল তখন আমরাও তার তাৎপর্য সবটা বুঝিনি। হ্যাঁ, যে একটা মজার কথা যে চোয়েন লাইকে একবার জিজ্ঞাসা করেছিলেন সাংবাদিক যে আচ্ছা ফরাসি বিপ্লব সম্পর্কে আপনার কি মূল্যায়ন, মুচকি হেসে বলেছিলেন যে এখনো সময় আসেনি মূল্যায়ন করার, টু আর্লি টু সে। মানে তখনই এত বড় এত বিরাট ব্যাপার যে, এবং একটা ভূকম্পন হলে যেমন তার তার কম্পনের রেশ বহুদিন পর্যন্ত থাকে, সেটা গবেষণার বিষয় হয়, এটাও তাই। ফলে অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আমাদের তো মানে একটা ঠিক যে আমাদের দেশের কমিউনিস্ট আন্দোলন তো কোনো মুখাপেক্ষী ছিল না। আমাদের যারা পূর্বসূরি যারা ছিলেন, বিশেষত সিপিআইএমের, তারা রুশ এবং চীন উভয় পার্টির সঙ্গে যথেষ্ট সৌহার্দ্যের সম্পর্ক বজায় রেখেও তার মতাদর্শগত অবস্থানের ভিন্নতা এবং সমালোচনা যা করার তারা করেছেন অকল্পনীয়, নিজের পায়ে দাঁড়িয়ে। ফলত আমরা যে একেবারে চূড়ান্ত ভেঙে পড়েছিলাম ব্যাপারটা তার নয়। কিন্তু তারপরেও এটা ঠিকই যে সারা পৃথিবী জুড়েই একটা যে এন্ড অফ সিভিলাইজেশন বলা হয়েছিল ফুকুয়ামার থেকে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবং নিও লিবারালাইজেশনের ধাক্কা যখন এলো এবং প্রযুক্তির পরিবর্তন যখন আসতে শুরু করলো, তখন একটা মার্ক্সবাদের আর কোনো প্রয়োজন নেই, গোছের ধ্যান ধারণা প্রসারিত লাভ করছিল। কিন্তু এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে ধনতন্ত্রের সংকট যে চেহারা আজকে নিয়েছে এবং সে সংকট থেকে বেরিয়ে আসতে পারছে না, সেখানে আবার মার্ক্সবাদের চর্চা খুবই প্রাসঙ্গিকভাবে সারা পৃথিবী জুড়ে উঠে আসছে এবং আমাদের রাজ্যেও আসছে। আমাদের দিক থেকে আমরা শুধু বলতে পারি যে আমরা আমাদের চাহিদা অনুসারে সরবরাহ করতে পারছি না। মার্ক্সবাদের আমরা যেটা মনে করছি যে মার্ক্সের শুধু যদি মার্ক্সের মানে এঙ্গেলসের রচনাই ধরেন, তো এখন তো ইউরোপে মানে থেকে প্রকাশিত হচ্ছে, এখনো রচনাবলী প্রকাশিত হচ্ছে, 60 ভলিউম প্রকাশিত হয়েছে এবং সেটা মনে করা হচ্ছে যে 120-30 ভলিউমে চলে যাবে। তো সেখানে মার্ক্স এঙ্গেলসের রচনার 80% বাংলা ভাষায় অনুবাদ হয়নি। মৌলিক রচনা কিছু অনুবাদ হয়েছে বটে, কিন্তু হয়নি। ফলে সেগুলো মানুষের কাছে বাংলা ভাষায় যথাসম্ভব সহজ ভাষায় পৌঁছে দেবার আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, কাজটা এখন অসম্পূর্ণ আছে, যে মার্ক্স এঙ্গেলসের চিঠিপত্র। তো সেইটা আমরা ইচ্ছা আছে, আমরা অনেকটা অনুবাদ করেছি, সেটা বাংলা অনুবাদ আকারে প্রকাশ করার, তাই এইগুলো পরিকল্পনা আছে। এবং যেটা আপনি আরও কতগুলো কথা বলছেন যে পড়াশোনার অভ্যেস চলে যাচ্ছে, বই পড়ার অভ্যেস, এটা ঠিকই যে ডিস্ট্রাকশন হচ্ছে, মানুষের ধৈর্য কমে গেছে সাংঘাতিক, এটা কিন্তু আবার এটাও ঠিক যে আবার যেটা মনে হয়েছিল যে পিডিএফ আর বইটই কিছুই বিক্রি হবে না, সবই পিডিএফে চলে যাবে, কিন্তু ব্যাপারটা কিন্তু সেই জায়গায় নেই। পিডিএফ বইয়ের বিকল্প না, পিডিএফে বই পড়া যাচ্ছে না, হ্যাঁ, এবং বইয়ের বিকল্প কিন্তু হচ্ছে না। এটা অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি, আমি আমার নিজের কথা দিয়ে বুঝতে পারি। এমনকি ওই যে এখন কিন্ডল হয়েছে, কিন্ডল ঠিক আছে ভালো, কিন্তু সেটা বইয়ের বিকল্প নয়। আমি আমার ঘরে রাখার জায়গা নেই তাই আমি কিন্ডল করছি, কিন্তু সে ঠিক আছে, কিন্তু বই যদি কেনার পয়সা থাকে আর কেনার মতো ঘরে রাখার জায়গা থাকে, তাহলে বইয়ের কোনো বিকল্প নেই। ঠিকই বলছেন। এবং সেটা হচ্ছে এবং সেটা ঘুরে আসছে। এবং আজকের দিনে মানে আমরা ন্যাশনাল বুক এজেন্সি যেটা করেছি যে আমরা এখন অনলাইনের মাধ্যমে বই বিক্রি করছি। আমরা একদম বাড়িতে বই পৌঁছে যাচ্ছে, ভারতবর্ষের যে প্রান্তেই আপনি থাকুন না কেন। এছাড়া অন্যান্য যে বেসরকারি সংস্থাগুলি আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, তার মাধ্যমেও আমরা বই বিক্রি করছি, রেগুলার আমাদের বই বিক্রি হচ্ছে। এবং আমরা আরও কিছু আধুনিকীকরণের চেষ্টা করছি। আমাদের যে কাউন্টারগুলো আছে, যে কলেজ স্ট্রিটের 2 নম্বর সূর্য সেন স্ট্রিটের কাউন্টার, সেটা মানে রং করে নতুন চেহারা একটা নতুন ফেস লিফট করার চেষ্টা হচ্ছে। এরপরে
পুজোর সময় আমরা আমাদের রাজাবাজারের কাউন্টার এটাকে নতুন করে সাজানো হচ্ছে, আমাদের এরপরে বঙ্কিমচন্দ্র স্ট্রিট করা হবে। এভাবে ধাপে 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 আমরা এগোচ্ছি। এবং পুজোর সময় আমরা আপনারা জানেন যে পুজোর সময় আমাদের একটা রাজ্য জুড়ে একটা বই প্রচার অভিযান চলে আর কি। এখন সবকিছুর মধ্যে এই কথাটা একটা জিনিস আছে যে বই শিল্প একটা সংকটের মধ্যে আছে আমাদের, বিশেষত বাংলা ভাষায়। কারা আছে? যারা হচ্ছে নন টেক্সট বই যারা ব্যবসা করেন, যারা গল্প, কবিতা, উপন্যাস মানে ইত্যাদি যারা ব্যবসা করেন, টেক্সট বইয়ের ব্যবসা যারা এখন, তাদের অনেক প্রকাশনা সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে। আমি কোনো প্রকাশনা সংস্থার নাম করতে পারি না, অন্তত বামপন্থী এবং প্রগতিশীল প্রকাশনা সংস্থা অন্তত ইদানিংকালের মধ্যে প্রায় 10-12খানা বন্ধ হয়ে গেছে এবং আরও গোটার সাথে বন্ধ হওয়ার জায়গায় এসে গেছে। মানে জানতে পেরে গেছি যে বন্ধ হয়ে যাবে। এর কারণ অনেক কিছু আছে। একটা হয়তো প্রধানতম কারণ এই যে যোগ্য উত্তরসূরির অভাব। যারা বই তৈরি করেছিলেন তার জেনারেশন, তার পরের জেনারেশন, 3 জেনারেশন হয়তো চলছে, তারপর আর কেউ আগ্রহ নেই তাদের এইসব ব্যবসায় আসার। এটা বাঙালি প্রতিষ্ঠান বা যে কোনো আমাদের ভারতীয় নামেই সব প্রাইভেট লিমিটেড কোম্পানি আসলে ব্যক্তিগত ব্যবসা পারিবারিক ব্যবসা, সেগুলো তারা ধরে রাখতে পারছেন না। কিন্তু তার সঙ্গে আছে আমাদের রাজ্য সরকারের অসহযোগিতা। বুক পারচেজের ক্ষেত্রে যে লাইব্রেরি পারচেজ যেটা ছিল সে প্রায় শুকিয়ে এসেছে। জেলায় জেলায় যে বইমেলাগুলিতে হতো সেখান থেকে যে পরিমাণ বই আগে কেনা হতো এখন তা হয় না। এবং একটা অন্যান্য নানাবিধ বইয়ের ব্যবসায় তারা অনেক এসেছে, সে ফলে এই ধরনের ব্যবসা একটু যথেষ্ট মার খাচ্ছে। সেটা নিয়ে ভাবনা চিন্তা করা, প্রকাশকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমরাও তাদের সঙ্গে মত বিনিময় করছি। এটা শুকিয়ে যাবে, এই ধারাটা শুকিয়ে যাবে, এটা তো হতে দেওয়া যায় না। কিভাবে সেটাকে দেবে? আবার উল্টো দিক আরেকটাও আছে। এখন আবার প্রযুক্তিগত পরিবর্তনে যে পিওডি সিস্টেম হয়েছে, প্রিন্ট অন ডিমান্ড, এই প্রিন্ট অন ডিমান্ডে আপনি অল্প বই 50টা বই, 100টা বই, 150টা বই, 200টা বই ছাপিয়ে আপনি অচিরেই আপনি একজন প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন এবং করছেনও অনেকে। এবং তারা যথেষ্ট ভালো ভালো বই করছেন এখন। কিন্তু আবার এটাও ঠিক যে সেটা একটা বৃহত্তর পাঠকের কাছে পৌঁছচ্ছে না। এখন ব্যাপারটা যেটা হচ্ছে এই যে শুধু বই ছাপিয়ে আমি ঘরে বসে থাকলাম তাতে কিন্তু কিছু হবে না, নিঃসন্দেহে হবে না। আমি দেখুন আমি একটা কথা বলছি, ইদানিং কালের মধ্যে বেশ কিছু ভালো ভালো ডকুমেন্টারি, ভালো ভালো সিনেমা হয়েছে। যেমন অল দ্যাট ব্রিথস বলে একটি সৌনক সেনের পরিচালিত ছবি হয়েছে, অসাধারণ ছবি। আচ্ছা, তারপরে এবারে কান চলচ্চিত্রে একটি ভারতীয় চলচ্চিত্র, মানে পুরো পুরস্কৃত না হলেও বহু প্রশংসিত হয়েছে। তারপরে আমাদের ধরুন বাংলা ছবি দোস্তজি, এটা দারুণ ভালো ছবি, আমি তো দেখে আমি অভিভূত হয়ে গেছি। কিন্তু হচ্ছে এই ছবিগুলো লোককে ব্যাপকতম মানুষকে দেখানোর কোনো ব্যবস্থা নেই মানুষের কাছে। তাহলে এটার তো একটা আন্দোলন গড়ে তোলা দরকার না? যিনি পরিচালক, তিনি প্রডিউসার, তারা তৈরি করেছেন, সব কিছু করেছেন, তাহলে তার জন্য একটা জনমত তৈরি করা, আন্দোলন তৈরি করা, কিভাবে সেটা পৌঁছানো যায়? তাহলে বইকেও আমি বই ছাপিয়ে ঘরে, আমাদের তো বিপণনের ক্ষেত্রে আমাদের গুরুতর ত্রুটি আছে। আমাদের পুরনো কায়দায় শুধু হলে তো চলবে না। আজকের দিনে তাহলে যারা এই ধরনের বই ভালোবাসেন, চর্চা করেন, তাদের কাছে পৌঁছানোর উপায় উদ্ভাবন করতে হবে। এবং সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে তরুণ প্রজন্ম, আজকের তরুণ প্রজন্মকে আমাদের আকর্ষণ করার মতো করে বই আমাদেরকে করতে হবে এবং সেটার দিকে আমরা নজর দিচ্ছি। সেখানে ভাষাও নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল, হ্যাঁ ইয়েস, সত্যি কথা। এবং ভাষা খুব গুরুত্বপূর্ণ। এবং বিশ্বের ঘটনা বলিও, আমরা কুয়োর ব্যাং হয়ে থেকে লাভ নেই। সারা পৃথিবী জুড়ে যে ঘটনা ঘটছে এবং তার যে তথ্যের যে মানে বিস্ফোরণ ঘটে যাচ্ছে, সেটাকে সংহত করে একটা বিশ্লেষণাত্মক লেখা, সব কিছু লেখা সামনে নিয়ে আসা, মানুষকে তার দেখো সারা পৃথিবীতে এই জিনিস ঘটছে, এই জিনিস চলছে। শুধু রাজনৈতিক ঘটনাক্রম না, বিশ্ব সাহিত্য, বিশ্বের ভাবনার যে স্রোত বইছে সে সম্পর্কে মানুষকে অবহিত করা, একটা সামগ্রিক আন্দোলন যদি আমরা না গড়ে তুলতে পারি বই পড়াকে কেন্দ্র করে। এবং আজকের দিনে যেটা সব থেকে বড় বিপদ হয়ে দাঁড়াচ্ছে, আজকে এই হিন্দুত্ব শক্তি যারা আমাদের রাজ্যে আমাদের দেশে যারা এসেছে, তারা হচ্ছে যুক্তিবাদ বিরোধী এবং মানে অবস্কিউরিটিজম, মানে যে সত্যানুসন্ধান বিরোধী যা কিছু, সেটাকে প্রমোট করার চেষ্টা করছে। তাহলে আমাকে তার একদিকে যুক্তিবাদের পক্ষে আমাকে দাঁড়াতে হবে, কুসংস্কারের বিরুদ্ধে আমাকে দাঁড়াতে, আমাকে সেরকম বই আমাকে করতে হবে। কারণ আমরা বলছি, সীতারাম ইয়েচুরির একটা বই আমরা সাম্প্রতিককালে প্রকাশ করেছি, হিন্দু সাম্প্রদায়িকতা ও
ও মুসলিম মৌলবাদ। এটি তার অনেক কাল আগে প্রকাশিত লেখা, কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক লেখা। ধর্ম, সাম্প্রদায়িকতা ও মার্ক্সবাদ, চটি বই, খুবই গুরুত্বপূর্ণ বই। হ্যাঁ, যেমন আমাদের EMS নামুদ্রিপাদের আদি শঙ্করাচার্য অন্যান্য প্রসঙ্গ, সেখানে ধর্ম সম্পর্কে আমাদের অবস্থান কীরকম, একজন কমিউনিস্টের অবস্থান কী হবে সে সম্পর্কে সুন্দরভাবে অবস্থান করা আছে। এটা কাছে একটা দিক যে এই সমস্ত যে সাম্প্রদায়িক শক্তি যারা মানুষকে ভাগ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে মানে ব্যাপক এবং নিবিড় মতাদর্শগত অভিযান পরিচালনা করার প্রয়োজন আছে। তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ন্যাশনাল বুক এজেন্সি। আবার শুধু আবার ধরুন আমাদের দেশের আমাদের যে ধর্মেরও তো অনেক ধারা আছে, যে আমাদের দেশের যে উদার ধারা, যে আমাদের দেশে যে ভক্তিবাদের ধারা, ধরুন আমাদের নানক, আমাদের কবির, আমাদের সুফি আন্দোলন, আমাদের শ্রীচৈতন্যের আন্দোলন, আমাদের মালিক মোহাম্মদ জাইসি, আমাদের গুরু নানক, হ্যাঁ, আমাদের রবিদাস, এই যে তুকারাম, এই যে ধর্মের মধ্যে উদারতার কথা বলা হয়েছে, ধর্মের মধ্যে সহিষ্ণুতার কথা বলা হয়েছে, সেই ধর্মের চর্চাকেও তো আনার দরকার। নিঃসন্দেহে আপনারা তো বোধহয় একটা পড়েছেন আমরা ক্ষিতিমোহন সেনের ভারতে হিন্দু মুসলমানের যুক্ত সাধনা বইটা প্রকাশ করেছি। অসম্ভব ভালো বই, এটা এখন অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের জানতে, আপনি যা বলছিলেন। তারপর ভারতীয় ধর্মের উদারতা, এই বইটা আমরা ওরই মানে বিভিন্ন প্রবন্ধের সংকলন আমরা প্রকাশ করেছি। তো এই বইগুলোরও ব্যাপক প্রচার দরকার। হ্যাঁ, এখন আরো আমাদের আছে, আমরা এরকম করব। আমাদের এর মধ্যে পরিকল্পনার মধ্যে আরো কিছু আছে, যেমন সুকান্ত ভট্টাচার্যের এবারে শতবর্ষ, সেই উপলক্ষে একটা পুরনো বই আমরা ছাপছি, আমাদের সুকান্ত সেটা ছাপছি, তেমনি সুকান্ত ভট্টাচার্য ওপরেও একটা বইয়ের কাজ আমাদের চেষ্টা করছি আমরা সংকলন প্রকাশ করার। এরকম অনেক ধরনের পরিকল্পনা আমাদের সামনে এখন আছে। এটা বুঝতে পারছি আপনার সঙ্গে কথা বলে যে আজকের এই দিনটি আপনারা একটা খুবই গুরুত্ব দিয়ে পালন করবার চেষ্টা করছেন, এবং যেহেতু এটা সূচনা হলো, আগামী দিনে এই দিবস তো পালন হবে। দিবসের তো একটা তাৎপর্য থাকেই যে আমার ঐতিহ্যকে অনুসরণ করা, কোনো ব্যক্তিবর্গকে শ্রদ্ধা জানানো, ইতিহাসকে স্মরণ করা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া। এই কারণে আমাদের কিছু মানুষের দরকার। তাই জন্য একটা দিন ঠিক করে আমাদের যে নির্দিষ্ট কিছু পাঠক আছেন, শুভানুধ্যায়ী আছেন, তাদের সকলকে সমবেত করে এই দিনটি আপনারা পালন করবেন। এটা একটা জিনিস মনে হলো যে পুস্তক প্রকাশ তো একটা হতেই পারে, এর সঙ্গে আমাদের ইতিহাস বোধের জায়গাটাকে যদি একটু জড়িয়ে নেওয়া যায়, তাহলে এই দিনটিকে কেন্দ্র করে আগামী সময়ে দ্রুত হবে না, একটা সমৃদ্ধ মহাফেজখানার মতো করে ফেলা উচিত। কারণ আমরা অনেক কিছুই হারিয়েছি, কিন্তু এখন অনেক কিছু আছে। সেটাই বিভিন্ন মানুষকে ব্যবহার করে, বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলে যদি একটা আর্কাইভাল কিছু একটা সেন্টার এনভিএর বা বামপন্থী মতাদর্শ প্রগতিশীল চিন্তাভাবনাকে ঘিরে যদি একটা করা যেতে পারে, তাহলে আমার মনে হয় এটা একটা স্থায়ী সম্পদ চর্চা কেন্দ্র, যার নেতৃত্বে থাকবে এনভিএ। এরকম কিন্তু একটা চিন্তা করা যেতে পারে। আপনার হ্যাঁ, আপনি খুব মূল্যবান পরামর্শ দিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে, এবং আমাদের অনেক পাঠক তাদের সারা জীবনের সঞ্চিত বই আমাদের ন্যাশনাল বুক এজেন্সিতে দিয়ে গেছেন, আরও অনেকে দিতে চান, কিন্তু আমরা এখনই দিতে পারছি না, কারণ আমরা নিজেরা এখনো পরিকল্পনা করে উঠতে পারিনি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ন্যাশনাল বুক এজেন্সি এই যাবৎ যত বই প্রকাশ করে এসেছে, দুর্ভাগ্যবশত তার সব আমাদের নিজেদের কাছেই নেই। আমাদের এখান থেকে ওখান থেকে চাই, আপনার লাইব্রেরির কাছেই আমাদের চাইতে হয়। রিপ্রিন্ট করতে গিয়ে দেখি আমার নিজের কাছেই বইটা নেই, যে প্রদেশবাবু আপনার কাছে কি আছে, তাহলে আপনি একটু জেরক্স করে দিন, যা হয় আর কি আমাদের। তো এটা ঠিকই, এবং এইটা আমাদের এখন যে প্রযুক্তি এসেছে সেই প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের ন্যাশনাল বুক এজেন্সির নিজস্ব বইয়ের আর্কাইভ করা এবং এছাড়াও অন্যান্য প্রকাশনার সেগুলিকে সংরক্ষিত করা, এবং এই ইতিহাসটাকে লেখা এবং ধরে সেটাকে একটা জায়গায় আনা, এটা খুবই জরুরি। আপনার এই প্রস্তাব আমরা নিশ্চয়ই মনে রাখবো, এবং আগামী দিনে এভাবে আমাদের এগিয়ে যেতে হবে। কারণ এটা না করলে, অর্থাৎ যাই করি না কেন, দুদিনের হুজুগ কিছু নয়। একটা দিনের আমি একটা উৎসব করছি, এটা 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 তো ঠিক আছে, এটা তো ঠিকই আছে, কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি জিনিসে বারে বারে মানুষের কাছে
তার নানান দিক থেকে নানান মানুষের উপযোগী বই এবং ভাবনা ধারণা, প্রগতিশীল সাহিত্যের কথাই যদিও বলেন, তো সাহিত্য তো মানুষকে পরিশীলিত করে, তাকে সমৃদ্ধ করে। সেই ভালো ভালো ধ্রুপদী সাহিত্য সেগুলো পৌঁছে দেওয়ারও তো দায় আমাদের আছে। ফলে সব নিয়ে আপনি যেটা বললেন যে এটা আমাদের অবশ্যই করতে হবে, আমরা ভবিষ্যতে করবো আশা করি। তাহলে অনিরুদ্ধবাবু, আমায় তো আজকের আলোচনা একটা জায়গায় থামিয়ে দিতেই হয়। হ্যাঁ, আমরা খুবই সমৃদ্ধ হলাম হ্যাঁ, আজকের আলোচনায়। আশা করি আমাদের যারা দর্শক থাকবেন তারাও হয়তো এটি ভাববেন, চিন্তা করবেন। তাদের মতামত, তাদের পরামর্শ আমরা সবসময় গ্রহণ করব। আমাদের দরজা খোলা আছে তাদের জন্য। আপনাদের বলবো, আপনারা শুধু বই কিনতে আসুন, চলে আসুন। অনলাইন তো আছেই, কিন্তু দোকানে আসুন, দোকানে বই ঘাটুন, দেখুন, এবং একটা সম্পর্ক তৈরি হোক, আর আমাদের কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে আপনারা আমাদের ধরিয়ে দিন। আমরা জানি আপনাদের কাছে অনেক ভালো ভালো বই আছে যে আমরা তার খবরও রাখি না, জানিও না, সেগুলো আমাদের কাছে পৌঁছে দিন, যাতে আমরা সেসব বই আবার ছাপতে পারি। নতুন কোনো ভাবনা দিন। আপনারা যদি নতুন কিছু অনেকে লিখছেন, তার পাণ্ডুলিপি জমা দিন। সবই আমরা ছাপতে পারবো তা না, অন্তত দেখতে পারি। তারপর ভালো মনে হলে, উপযুক্ত মনে হলে আমরা সেগুলো ছাপার জন্য, ভালো মেটেরিয়াল উপাদানের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। ফলে এই হচ্ছে কথা। এনবিএ তো কোনো ব্যক্তির সংগঠন নয়, একটা সামগ্রিক, একটা সহযোদ্ধাদের সংগঠন। একদম। ফলে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, শুধু রক্ষা করা শুধু না, তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আপনি যে আজকে আমাদের এই বলার সুযোগ দিয়েছেন সেই জন্য, এবং আপনি যে এসেছেন, আমার ধন্যবাদ জানাই। নমস্কার।